প্রিয় দর্শক, সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আপনারা জানেন ইতিমধ্যে সাকিব আল হাসানকে নিয়ে একরকম তর্ক বিতর্ক চলছে, তার অবসর কাণ্ড নিয়ে কথা চলছে চারদিকে। আর এর মধ্যেই ভারতের বিপক্ষে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে মমিনুল হকের সেঞ্চুরির পরও খুব সুবিধাজনক অবস্থায় নেই। বাংলাদেশের ক্রিকেটে সাকিবের ভূমিকা সম্পর্কে আমরা কথা বলার জন্য আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ক্রীড়া সাংবাদিক এম কায়সারকে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, মানে আজকে স্টুডিওতে আসার জন্য। কায়সার ভাই, সাকিব আল হাসান বাংলাদেশের ক্রিকেটের কোন চ্যাপ্টার, এটা কি বিষাদ মাখা চ্যাপ্টারের দিকে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট? মানে তাদের সবচেয়ে আইকনিক ক্রিকেটারকে আসলে নিজের মাটিতে বিদায় দিতে পারছে না, নাকি আমরা আরও কিছু সাসপেন্সপূর্ণ সময়ের জন্য অপেক্ষা করব যে সাকিব আল হাসান হয়তোবা শেষের খুব কাছ থেকে ফেরত আসতে পারেন? ধন্যবাদ বর্ষণ কবির। দেখুন, সাকিব আল হাসানকে যদি আপনি বিশ্লেষণ করতে চান তাহলে দুভাগে ভাগ করতে হবে, একটা ক্রিকেটার সাকিব এবং ক্রিকেটের বাইরের সাকিব। সো ক্রিকেটার সাকিবের কোনো নিঃসন্দেহ ক্রিকেটার সাকিব এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের, শুধু ক্রিকেট না, যে কোনো ক্রীড়াবিদকে যদি আপনি তুলনা করেন বাংলাদেশের আইকনিক ক্যারেক্টার হিসেবে সাফল্যের বিচারে করেন, তাহলে নিশ্চিতভাবে কিন্তু তাকে আপনার অনেক উঁচুতে রাখতে হবে। তিনি তার পারফরমেন্স দেখিয়ে সেটি করে দেখিয়েছেন। 1.5 যুগের বেশি ক্রিকেট খেলেছেন এবং লম্বা সময় ধরে পারফরমেন্সটা সেরকমভাবে করেছেন। দলকে জিতিয়েছেন, নিজেও জিতেছেন। লম্বা সময় ধরে তিনি নাম্বার 1 হিসেবে, অলরাউন্ডার হিসেবে কিন্তু 3 ফরম্যাটের ক্রিকেটে রয়েছেন, যেটি বাংলাদেশের, শুধু বাংলাদেশ না, যেটি বিশ্ব ক্রিকেটে একটা ইউনিক একটা ঘটনা, যে একজন ক্রিকেটার এত লম্বা সময় ধরে 3 ফরম্যাটের ক্রিকেটে সাধারণত আপনি বেস্ট ওয়ান হয়ে থাকার সুযোগটা মানে আমরা তেমনভাবে দেখিনি আর কি। সো এত কম্পিটিটিভ একটা ক্রিকেটে, এবং বাংলাদেশকে যদি আপনি তুলনা করেন তাহলে বাংলাদেশ এই সময়ের মধ্যে, এই গত 1.5 যুগে যে ক্রিকেট খেলেছে, খুব একটা যে আপনি আহামরি ধরনের কোনো ক্রিকেট খেলেছে তা কিন্তু না, কিন্তু এরকম একটা সাধারণ দলের ক্রিকেটার হিসেবে সাকিব আল হাসান যেভাবে পারফরমেন্স করেছেন দেশে, দেশের বাইরে, ইভেন আইপিএলও তিনি দুটো আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে। কলকাতা নাইট রাইডার্স 3বার চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু যে দুটোতে চ্যাম্পিয়ন হয়েছে সেখানে তার পারফরমেন্সও ভালো ছিল। সব কিছু মিলে ক্রিকেটার সাকিব তুলনাহীন, কোনো সন্দেহ নেই। কিন্তু ক্রিকেটের বাইরের সাকিব অনেক বিতর্কের জন্ম দিয়েছেন। তাকে আপনি সেই জায়গাটায় আইকনিক হিসাবে রাখবেন কিনা সেটা একটা প্রশ্নের অবশ্যই বিষয় রয়েছে। এবং সর্বশেষ আমি মনে করি যে তিনি সবচেয়ে বড় যে ভুলটা করেছেন সেটি হলো যে ক্রিকেট খেলোয়াড় হিসেবে থাকা অবস্থায় তিনি রাজনীতিতে যোগ দিয়েছিলেন। এটি আমি মনে করি যে তার ক্রিকেট ক্যারিয়ারের সবচেয়ে বড় একটা ভুল সিদ্ধান্ত একটা ছিল। এবং এই ভুল সিদ্ধান্তটাতে তিনি নিয়েছেন তার পূর্বসূরি যারা ছিলেন তাদেরকে দেখেই নিয়েছিলেন। যেমন মাশরাফি বিন মুর্তজা যখন অধিনায়ক ছিলেন তখন তিনি রাজনীতিতে যুক্ত হয়েছিলেন। সো সাকিব আল হাসানও সেই পথ অনুসরণ করে সামনে বেড়েছিলেন, কিন্তু এখন তাকে সেই ধাক্কাটুকু এবং দায়টুকু চোকাতে হচ্ছে, এক অর্থে বলা যেতে পারে। মাত্র 5 মাসের একটা সাংসদ হওয়ার পরও, রাইট। এবং সেই সময়টার মধ্যে তিনি, আমার মনে হয় যে এই কারণে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে আপনি যে সাকিব এবং তামিম মাশরাফির এই ঘটনার পরে যে খেলোয়াড় থাকা অবস্থায় কোনো ক্রিকেটার, কোনো ফুটবলার বা কোনো ক্রীড়াবিদ যেন সরাসরি সক্রিয় কোনো রাজনীতিতে জড়িত না হন। রাজনীতি তো যে কেউ করতে পারেন, এটা যে কারো অধিকার, কিন্তু আপনি যখন পর্যন্ত কোনো একটা ফেডারেশনের সাথে অথবা কোনো একটা খেলার সাথে বা কোনো একটা সংস্থার সাথে জড়িত থাকবেন, তখন যদি আপনি সক্রিয়ভাবে রাজনীতি করেন তখন সেটার উপরে এক ধরনের ছাপ, প্রভাব অবশ্যই পড়ে। আমরা এই ছাপের ব্যাপারটা সাকিবের মুখ থেকে শুনতে চাই। মানে উনি যেটা বলেছিলেন, হঠাৎ করে সিদ্ধান্তটা এসেছে, তো একটু দেখে আসি। শিওর। যদি সুযোগ থাকে, আমি যদি দেশে যেয়ে খেলতে পারি, মিরপুর টেস্ট হবে আমার জন্য লাস্ট, স্পেশালি টেস্ট ক্রিকেটে। এবং সেই কথাটা বোর্ডের সবার সাথে বলা হয়েছে এবং তারা এই বিষয়টা জানে এবং তারা চেষ্টা করছে যে কিভাবে এটাকে সুন্দরভাবে অ্যারেঞ্জ করা যায় এবং যাতে করে আমি যে খেলতেও পারি এবং নিরাপদ ফিল করি। অ্যাট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না। অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20-তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হওয়ার। তো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে, কিছু নতুন প্লেয়ার আসুক। নতুন প্লেয়ার আসার কথা বলছেন, টি-20তেও মানে এক ধরনের সচেতনভাবে সরে দাঁড়ানোর একটা ভূমিকা, মানে চাইলে হয়তো বা উনাকে যদি মনে করে বাংলাদেশ টিম তাহলে অন্তর্ভুক্ত করতে পারে। কিন্তু আপনি আলটিমেটলি সাকিবের এখানে কি মনে করছেন শুধুমাত্র ওয়ানডে ছাড়া তার হাতে আর কোনো লাগাম নেই, বা উনি কি অন্য কোনো ফরম্যাটে খেলার জন্য আর
ঠিক নন না বা ফিট নন? না, কোনো একটা ফরম্যাটে কেন, আমি তো বলবো যে বাস্তবতাটা হলো যে তিনি আর কোনো ফরম্যাটের জন্য খুব সম্ভবত কাউন্টেবল হবেন না, কারণ যে পরিস্থিতি দাঁড়িয়েছে সব কিছু মিলে তাতে তিনি টেস্ট ক্রিকেট যেহেতু ছেড়ে দিচ্ছেন এবং বলেছিলেন যে দেশের মাটিতে খেলে একটা টেস্ট ক্রিকেটটা ছাড়বেন, কিন্তু এখন যে পরিস্থিতি তাতে নিশ্চিতভাবে তিনি আর এই দলের সঙ্গে যেখানে রয়েছেন সেখান থেকে বাংলাদেশে আর ফিরবেন না, কারণ তার কমেন্টসটা যদি ব্যাখ্যাটা যায় তিনি চেয়েছিলেন যে দেশের মাটিতে তিনি খেলবেন এবং তারপর দেশ ছাড়ার সময় একটা সেফ এক্সিট তিনি চাচ্ছেন। কিন্তু যেটি বললাম যে রাজনীতি তাকে যে পর্যায়ে যে সংকটে ফেলে দিয়েছে সেই সংকট থেকে কিন্তু তিনি যদি উত্তরণ করতে না পারেন তাহলে হয়তো দেশ ছাড়াতে তার জন্য একটা সমস্যার বিষয় হবে, সেটা তিনি কিন্তু আগাম অনুভব করেছেন বলেই একটা সেফ এক্সিট চেয়েছেন ক্রিকেট বোর্ডের কাছে, আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষেরও সিদ্ধান্ত আমরা জেনে গিয়েছি, ক্রিকেট বোর্ডের একটা সিদ্ধান্ত আমরা জেনে গিয়েছি। তো সব কিছু বিচার বিবেচনা করে যদি আপনি বলেন তাহলে এক কথায় বলা যেতে পারে যে সাকিব আল হাসান একটা প্রশ্ন রেখেছিলেন ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, ক্রিকেট বোর্ড এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই উত্তরটা দিয়ে দিয়েছে। একটু তাদের উত্তরটাও জানা উচিত, তাহলে আমরা একটু আসলে স্পোর্টস অ্যাডভাইজার কি বলেছিলেন এই প্রেক্ষিতে একটু দেখে আসতে চাই। সাকিব আল হাসানের পরিচয় দুইটা, এটা আমাদের মনে রাখতে হবে। খেলোয়াড় হিসেবে একটা পরিচয়, আরেকটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয়। উনি আওয়ামী লীগের প্যানেল থেকে একজন এমপি ইলেকশন করেছিলেন। তো মানুষের মধ্যে তো এই দুইটা নিয়েই মিশ্র প্রতিক্রিয়া আছে। এখন খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব। তিনি দেশে আসলে আমরা সেটা দিব, এবং তার নামে যে মামলাটা হয়েছে হত্যা মামলা, সেটার বিষয়ে আমরা ইতিমধ্যেই বলেছি, ইতিমধ্যেই আইন মন্ত্রণালয়ও বলেছে যে সংশ্লিষ্টতা না থাকলে প্রাথমিকভাবেই নামটা বাদ দেওয়া হবে। কিন্তু ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন, 5 জন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গানম্যান থাকে। আমার উপরে যদি দেশের 16 কোটি জনগণের লেটসে 10 কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে এই 5-6 জন আমাকে কি নিরাপত্তা দিবে? আমারও তো সেক্ষেত্রে নিরাপত্তার সুযোগ নেই। তো সেক্ষেত্রে জনগণের যদি কোথাও ক্ষোভ থাকে সেটাকে তো আমাকেই রিডিউস করতে হবে আমার কথা দিয়ে। তো আমার মনে হয় যে ওনাকে ওনার জায়গাটা পরিষ্কার করা প্রয়োজন, রাজনৈতিক জায়গা থেকে ওনার যে রাজনৈতিক অবস্থান সেটা নিয়েও কথা বলা প্রয়োজন। এরপরের লাইনটা ছিল যে মাশরাফির প্রসঙ্গটা উনি এনেছিলেন যে মাশরাফি তো করেছেন, তো ওনারা কি আসলে সাকিবের কাছে কোনো অ্যাসুরেন্স চাচ্ছে যে উনি রাজনীতি করবেন না? এই মর্মে হলে হয়তো বা রিকনসিডারেশন বা রিকনসিলিয়েশনের একটা সুযোগ থাকবে। না দেখুন, তারা মানে যেভাবে আমি পুরো বিষয়টা বুঝেছি যে সাকিবের কাছ থেকে একটা ক্লিয়ার বার্তা তারা চাচ্ছেন যে সাকিব আল হাসান, দেখুন আপনি দেখবেন যে সাকিব আল হাসান কিন্তু আপনার ওই যখন এই গণ আন্দোলন চলছিল, এখানে ছাত্র জনতার আন্দোলন চলছিল, সেখানে তখন তিনি কিন্তু একটা শব্দ উচ্চারণ করেননি, কোনো জায়গায় কোনো কিছু লেখেননি, বরঞ্চ তিনি সেই আন্দোলনে যখন অনেক ছাত্র জনতা মারা যাচ্ছে, অনেকের লাশের সারি পড়ে যাচ্ছে, এখানে শোকাবহ একটা পরিস্থিতি পুরো বাংলাদেশ জুড়ে চলছে, সেই সময়টা কিন্তু তার একটা স্ট্যাটাস ছিল ফেসবুকে বা ইনস্টাগ্রামে, তার একটা স্ট্যাটাস ছিল যে পাসিং কোয়ালিটি টাইম ইন টরন্টো, এটা ওনার ওয়াইফ দিয়েছিলেন, যেটা ওনার ওয়াইফ দিয়েছিল, উনি শেয়ারও করেছিলেন সেই জিনিসটা। এবং আরেকটা বড় ধরনের সমস্যা তিনি পড়েছিলেন, সেখানে টরন্টোতে খেলার সময় একজন তার দর্শক তাকে জিজ্ঞাসা করেছিল আপনি দেশের জন্য কি দিয়েছেন, তখন তিনি উল্টো তাকে প্রশ্ন করেছিলেন আপনি দেশের জন্য কি দিয়েছেন। এই যে একটা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়েছিলেন, সেটা একটা বিষয় ছিল। সেখানে দিয়ে তার ফ্যান বেজ ছাড়া অন্যান্য সাধারণ মানুষ যারা ছিলেন তারা এক ধরনের কিন্তু বিরক্ত হয়েছিলেন তার এই অ্যাটিটিউডে, আচরণে। এক নাম্বার 2 হলো যে আপনি জুলাই আগস্ট শেষ হয়ে গিয়েছে, এখন সেপ্টেম্বর চলছে, সেপ্টেম্বরের আজকে শেষ দিন, অক্টোবর শুরু হবে, এখন পর্যন্ত আপনি এই গণ আন্দোলন নিয়ে বা গণ আন্দোলনে যারা মারা গিয়েছেন, ছাত্র জনতার আন্দোলনে যারা মারা গিয়েছেন, এই যে রিজমটা চেঞ্জ হয়েছে, সাকিবের কাছ থেকে একটা ধরনের কোনো শব্দ শুনতে পেয়েছেন? কোনো জায়গায় শুনতে চাননি। এই কারণে ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে এই পরিস্থিতিতে সাকিবের রাজনৈতিক দর্শনটা কি অথবা তার মতামতটা কি বা এই পর্যায়ে তিনি এখন কোন পর্যায়ে নিজেকে অবস্থানটা ব্যাখ্যা করবেন সেটা একটা জানা গেলে তাহলে অনেক কিছু পরিষ্কার হয়ে যেত। এটার মানে এটা না যে সাকিব আজকে রাজনীতি থেকে ছেড়ে দিয়ে চলে আসবেন, সেটাও না। পুরো পরিস্থিতিটাকে তিনি কিভাবে দেখছেন তার কাছ থেকে একটা ক্লিয়ার কাট মেসেজ একটা আসা উচিত ছিল। সেটা যখন আসে নাই, তার মানেটা হলো যে তিনি এখন পর্যন্তই তার আগের অবস্থানে যেভাবে ছিলেন সেই অবস্থানে রয়েছেন। সেক্ষেত্রে তার নিরাপত্তা এখানে কিভাবে দেওয়া হবে সেটা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। সো আমার কাছে মনে হচ্ছে যে পুরো পরিস্থিতিকে আমি এভাবে দেখি। দেখুন, সাকিব আল হাসান একজন আইকনিক ক্যারেক্টার, সাকিব আল হাসান একজন সেলিব্রিটি। পৃথিবীর অনেক দেশের সেলিব্রিটিতে আমরা দেখেছি যে তারা পার্সোনাল আপনার বডিগার্ড রাখেন। তো সাকিব আল হাসান যদি দেশে এসে মনে করেন যে তিনি তার নিরাপত্তার ঘাটতি রয়েছে, নিরাপত্তার সমস্যা রয়েছে, হি ক্যান ম্যানেজ বডিগার্ড।
তিনি গানম্যান রাখতে পারেন, বডিগার্ড রাখতে পারেন সেক্ষেত্রে, কিন্তু তাই বলে আপনি তাকে 24 ঘন্টা সরকার তাকে প্রোটেক্ট করবে বা যে কোনো ধরনের সমস্যা থেকে আপনি নিরাপত্তা দিবে বা তাকে দিবে, তাহলে তো আপনি 16 কোটি মানুষকে আপনার কিন্তু পুলিশের নিরাপত্তা সেরকম প্রয়োজন হবে। সো সবকিছু মিলে পুরো পরিস্থিতিটা, যেটি আমি বললাম যে পুরো পরিস্থিতিটা সাকিব নিজে তৈরি করেছিলেন, এর দায়টা তাকে নিজে চোকাতে হচ্ছে। এবং বাস্তবতাটা হলো সাকিব আল হাসান খুব সম্ভবত এই টেস্টের পরে দেশে আর ফিরছেন না। তিনি কানপুর থেকে হয় মুম্বাই অথবা দিল্লির ফ্লাইট ধরে আপনার নিউ ইয়র্কে যাচ্ছেন। আমরা একটু অসহায়ত্ব কিছুটা বুঝেছিলাম যে বোর্ডের প্রধানের কাছ থেকে যেদিন আসলে সাকিব ইস্যুতে কথা বলা হয়েছিল, আসলে এই চ্যাপ্টারটা এমন একটা জটিল আকার ধারণ করেছে, চাইলে অনেকভাবে সমাধান করা যায়, কিন্তু ওনার কণ্ঠস্বরে আসলে আমরা ঠিক বোর্ড প্রধানের কোনো বোল্ডনেসটা পাইনি। আমরা একটু কথাটা শুনে আসি। আমি আসবো এই ব্যাখ্যা পরে। যে ঢাকা থেকে সে করতে চাই, এটাতে আমি সম্মান জানিয়েছি। তখন এটাও কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপারে কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের তেমন কিছু করার নাই। ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না। এই ব্যাপারটা এটা অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায় থেকে আসতে হবে। মানে বিরতিতে যাওয়ার আগে 30 সেকেন্ড আপনি একটু ধারণা দেন। এটাও খুব পরিষ্কার বার্তা। বোর্ড সভাপতি কিন্তু যা বলার একদম স্পষ্ট করে বলে দিয়েছেন যে ক্রিকেট বোর্ড সব ক্রিকেটারের অভিভাবক, সেটা ঠিক রয়েছে, কিন্তু সার্বিকভাবে 24 ঘন্টার জন্য কাউকে নিরাপত্তা দিতে পারবে না। সাকিব আল হাসান যতক্ষণ পর্যন্ত মাঠের ক্রিকেট খেলছেন ততক্ষণ ক্রিকেট বোর্ডের নিরাপত্তার দায়িত্ব তার, কিন্তু তার বাসায় অথবা তাকে সেফ এক্সিট করে আপনার এয়ারপোর্টে তার নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের না, সেটা প্রশাসনের। এবং প্রশাসন কি বলেছে সেটাও কিন্তু আমরা স্পষ্ট বলতে পেরেছি। সো সাকিব আল হাসান একটা কোশ্চেন তৈরি রেখেছিলেন এই দেশের কাছে, বোর্ডের কাছে এবং প্রশাসনের কাছে। হি গট দ্য আনসার। তাহলে সাকিব আল হাসানকে কি আমরা গুড বাই বলে দিচ্ছি কিনা, মানে এটা কি মনে হচ্ছে আপাত দৃষ্টিতে যে গুড বাই সাকিব আল হাসান বা এপিটাফটা লেখা হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে? বাস্তবতাটা কিন্তু তাই বলছে, কিন্তু তিনি বলেছিলেন যে তিনি কানপুর টেস্টে ভারতের বিদেশের মাটিতে শেষ টেস্ট খেলবেন এবং যদি দেশের মাটিতে খেলার সুযোগটা পান তাহলে সেটাই হবে তার জন্য শেষ টেস্ট। এবং আপনি দেখবেন যে অক্টোবর চলে আসছে, খুব বেশি দিন সময়ও নেই নির্বাচকদের সামনে দল ঘোষণার জন্য, এবং যেভাবে সার্বিক পরিস্থিতি সাকিবকে কেন্দ্র করে তাতে নিশ্চিতভাবে নির্বাচকরা তাকে পরের টেস্টের জন্য কাউন্ট করবেন না। আর তিনি যেহেতু বলে দিয়েছেন তিনি টি-20 আর খেলবেন না, এবং চ্যাম্পিয়ন্স ট্রফি এখন অনেক দূরের কথা, চ্যাম্পিয়ন্স ট্রফি সামনের বছর আপনার ফেব্রুয়ারিতে হবে। আর এখন যে পরিস্থিতি তাতে আমার মনে হয় যে সাকিবকে ছাড়াই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিন্তা করার এবং সামনে বাড়ার মানে এগোনোর জন্য সিদ্ধান্তটা নেওয়া উচিত। এখন এটা সো অ্যান্ড সিম্পল, এখন পুরো জিনিসটা কিন্তু এই পর্যায়ে চলে এসেছে। আমরা একটু সাকিবের ছোটকালের গুরু নাজমুল আবেদিন ফাহিম, উনি আসলে ব্যাপারটা কতটুকু সিভিয়ার এটা বোঝানোর চেষ্টা করেছেন, আমরা একটু কথা শুনে আসি। সাকিব যেই মুহূর্তে সিদ্ধান্ত নিয়েছে আর খেলবে না টি-20, আমার মানে আমাদের সামনেই ভাবতে হবে, পিছনে আর না। হতে পারে যে ও থাকলে ভালো হতো, কিন্তু সেই চিন্তাতে আঁকড়ে ধরে রাখি আমরা, সামনে এগোনোটা মুশকিল হবে। তার জায়গায় যে আসবে আমাদের উচিত হবে তাকে সাহস জোগানো, সেই যেন সাকিবের অভাবটা পূরণ করতে পারে বা পুরো দল মিলে যেন সাকিবের অভাবটা পূরণ করতে পারে, সেদিকে আমাদের ফোকাস করা উচিত হবে। গ্রেট ম্যান থিংক অ্যালাইক, আপনি যা বলছেন উনিও তাই বলছেন। না, আমি গ্রেট ম্যান, উনি যে ব্যাখ্যাটা দিয়েছেন খুবই সহজ এবং বাস্তবিক ব্যাখ্যাটা দিয়েছেন যে দেখুন সাকিব যখন বলে দিয়েছেন টি-20তে তিনি খেলবেন না, এখন সেই চিন্তাটা আর করাটা উচিতই না যে সাকিবকে ছাড়া হয়তো সাকিবের জায়গায় যিনি খেলবেন তার চ্যালেঞ্জটা একটু অন্যরকম আসবে। আমরা হয়তো মিডিয়া অনেক প্রশ্ন করবে যে সাকিব বোধহয় এখানে থাকলে ভালো হতো, অমুক থাকলে আরো ভালো হতো। এই জিনিসটা আমার মনে হয় যে এই ম্যাটেরিয়াল এটা নিয়ে চিন্তা করা উচিত না, বরং যারা খেলবেন বা যারা এই জায়গাটায় আসবেন তাদেরকে একটু সুযোগটা দেওয়া উচিত। এবং কখনোই মনে করা উচিত না যে তিনি সাকিবের মতো হবেন, এমন হতে পারে তিনি সাকিবকে ছাড়িয়ে যেতে পারেন, আমরা সেই অপেক্ষায় থাকি না। মানে এরকম দুই একটা নাম কি মাথায় আছে আপনার যে হতে পারে ইনকামিং ডেজ? মেহেদী হাসান মিরাজ তো টেস্টেড, তো এরকম মানে গ্রুমিংটা বাংলাদেশ ক্রিকেটে কোন সোলজারকে আপনি দেখেন যে সাকিবের জায়গায় স্টেপিং করবে এবং সাকিবকে ছাড়িয়ে যেতে পারবে? না, দেখুন 2006 বা 2007 সাকিব যখন এসেছিলেন তখন কেউ কি চিন্তা করেছিলেন যে সাকিব এত দূর যেতে পারবে? সো নিজেকে জায়গাটুকু করে নিতে হয়। সো এখন আমরা জানি না যে কে সাকিবের জায়গাটুকুতে করে নিতে পারবেন, হয় নতুন কেউ আসবেন নাকি যারা রয়েছেন এক্সিস্টিং সেই পর্যায়ে, সেখানে তারা যদি খেলার সুযোগটা পান তাহলে তারা সেই পর্যায়ে যেতে পারবেন। আর আমি একটা জিনিস বিশ্বাস করি অবশ্যই যে রিশাদ হোসেনের মধ্যে যে ধরনের আমি পোটেনশিয়ালিটিটা দেখেছি, লেগ স্পিনার কিন্তু আপনার একটা ওয়ানডে বা টি-20তে খুবই কার্যকর একজন বোলার হতে পারেন। তিনি যদি নিজেকে ফিট রাখতে পারেন এবং সেই পর্যায়ে যেতে পারেন তাহলে আমার মনে হয় সাকিবের কাছাকাছি যাওয়ার দরকার নেই। সেই জায়গাটিতে সাকিব যে দায়িত্বটুকু পালন করতেন, আপনি সাকিবের রেকর্ড ভাঙতে পারবেন না তিনি এই মুহূর্তে খুব সম্ভবত, বাট সাকিব যে জায়গায় দলকে নিয়ে যেতে পারতেন, যে আস্থাটুকু সাকিবের উপর ছিল, সেই আস্থাটুকু যদি তিনি মানে অর্জন করতে পারেন, দ্যাট উইল বি গুড এনাফ ফর হিম। আমরাও আস্থা রাখতে চাই, দেখা যাক মানে নতুন একটা দ্বার
উন্মুক্ত হচ্ছে, একটা দরজা যদি বন্ধ হয় একটা দরজা খোলে, সেই দিকে তাকিয়ে থাকতে হবে। হাহাকারটা লাগে সাকিব আল হাসানের জন্য, নিজের দেশের মাটিতে যদি উনি আসলে অবসরটা নেওয়ার সুযোগটা পান, সেটা মনে হয় অনেক ক্রিকেট প্রেমীর জন্য খুব খারাপ হয় না, বরং তারা এটাকে স্বাগতই জানাবে। আবার আরেক পক্ষে আছে বিরুদ্ধাচরণ, কারণ যথেষ্ট যৌক্তিক রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড এর সঙ্গে জড়িত, রাইট। তো এবং এর মাঝে হচ্ছিল বাংলাদেশের টি-20 যে সামনে ভারতের বিপক্ষে খেলা 3টা ম্যাচ দল ঘোষণা করা হয়েছে। আমরা একটু দল ঘোষণা সম্পর্কে একটু দেখে আসি। খুব বেশি তো আসলে পরিবর্তন নাই। পারভেজ হোসেন ইমন এসছেন অস্ট্রেলিয়ার মাটিতে ওই সাম্প্রতিক টুর্নামেন্টে মোটামুটি ভালো করার জন্য তিনি চলে এসছেন তানজিদ হাসান তামিমের সঙ্গী হিসেবে। রাকিবুল হাসান এসছেন, মেহেদী হাসান মিরাজ। স্বাভাবিকভাবেই সাকিব আল হাসান যেহেতু নেই, এখন তার জায়গাটা একদম পাকাপাকি হয়ে গেল। মাহমুদুল্লাহ রিয়াদের কি এটা শেষ টি-20 সিরিজ হতে যাচ্ছে কিনা, এমন একটা স্পেকুলেশন কিন্তু আছে যে আর কত খুব ভালো হতো যদি তিনি এই সিরিজেই না থাকতেন। কারণটা হলো যে তিনি কিন্তু এর আগে সিরিজে যেটা খেলেছেন, বিশ্বকাপে যেটা খেলেছেন, সেখানে তার খুব আহামরি কোনো পারফরমেন্স ছিল তা কিন্তু না, বরঞ্চ আমরা দেখেছি যে আপনার ফিল্ডিংয়ে তার অনেক ধরনের দুর্বলতা ছিল। বয়স হয়ে গিয়েছে, নিয়ারলি 39 ইয়ার্স ওল্ড একজনকে আপনি টি-20তে খেলাচ্ছেন। হ্যাঁ, অভিজ্ঞতার জন্য আপনি খেলাতেই পারেন যদি আপনি মনে করেন যে হি মেক দ্য ডিফারেন্স, কিন্তু এমন কিছু না যে মাহমুদুল্লাহ রিয়াদ একেবারে পুরো টি-20 দলের ডিফারেন্ট তৈরি করে দিচ্ছেন। বরঞ্চ সেই জায়গায় যদি আপনি একজন ইয়াং ক্রিকেটারকে সুযোগটা দেন। শামীম পাটোয়ারি এত ভালো খেললো, উনাকে আসলে না নেওয়ার কারণটা কি? মোস্ট প্রবাবলি নির্বাচকরা হয়তো চিন্তাটা করছেন যে পজিশনগত দিক থেকে কিছু চিন্তাটা করছেন, এবং আমি জানি না নির্বাচকরা এটার ব্যাখ্যাটা কি দিবেন। তবে আমি সবসময় একটা জিনিস ব্যাখ্যাটা দেখে আসি তাহলে। গাজী আশরাফ হোসেন রিপোর্ট। লর্ডরে দ্য গ্রেট সাকিব আল হাসান তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ টি-20 ম্যাচটি খেলে ফেলেছেন। তার কাছাকাছি রিপ্লেসমেন্ট আসলেই এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারেন বলে আমরা মনে করি। মানে মোটামুটি সব সাকিব কেন্দ্রিকই ব্যাপার স্যাপার, কিন্তু আসলে শামীম পাটোয়ারি বা আফিফ হোসেন ধ্রুবকে মানে এই স্কোয়াডে আমরা দেখলাম না। এটার আপনার কাছে কেন মনে হচ্ছে যে এটা আসলে পজিটিভ বা নেগেটিভ? আফিফ হোসেন ধ্রুব তো বিশ্বকাপের দলেও ছিলেন, তিনি মানে জাস্ট ইয়েতে লাগেজ যেভাবে ক্যারি করে একজন ক্রিকেটারকে ক্যারি করে, ট্রাভেল ক্রিকেটার হিসেবে তিনি ছিলেন, কিন্তু কোনো ম্যাচের সুযোগটা পাননি। তো তাকে যখন আপনি বিশ্বকাপে রেখেছেন, একটা ট্রাভেলার ক্রিকেটার হিসেবে সঙ্গে রেখেছেন, তারপর সেই ম্যাচে একটা ম্যাচেও খেলার সুযোগটা তিনি পাননি, তাহলে পরবর্তীতে তো আর কোনো টি-20 ম্যাচ হয়নি, তাহলে তিনি আর সুযোগটা কোথায় পেলেন? সো আমি মনে করি যে আফিফ হোসেন ধ্রুবকে এখানেও একটা সুযোগটা দেওয়া উচিত ছিল এবং রাখা উচিত ছিল। এবং আফিফ হোসেন ধ্রুব যে জায়গাটায় ব্যাট করেন, যেটা সাকিব আল হাসানের আমি তুলনায় যেতে রাজি না, সাকিব আল হাসান যে জায়গাটায় ব্যাট করেন সেখানেই তিনি ব্যাট করে থাকেন, এবং শুরুটার থেকে তাকে খুব পোটেনশিয়ালিটি ভাবা হয়েছিল। এমন না যে তার বয়স অনেক কিছু হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং উনি টানা 4 বছর ধারাবাহিকভাবে খেলে গেছেন টি-20তে, সর্বোচ্চ সংখ্যক টি-20 দ্রুত সময়ের মধ্যে খেলে ফেলেছেন। একেবারে পটেনশিয়ালিটি না থাকলে তো আর খেলেন নাকি? রাইট। এবং আমার মনে হয় যে নির্বাচকরা যে দলটা করেছেন সেখানে আসলে পজিশনগত দিক থেকে কে কোন জায়গায় খেলবেন সেটা একটা চিন্তা ভাবনা করে তারপর খেলেছেন। তারপরে আমি মনে করি যে এটা একটা ভারতের বিরুদ্ধে একটা টি-20 ম্যাচ হয়েছে এবং ম্যাচে খেলবে বাংলাদেশ। তারপরে আপনি বিপিএল যখন শুরু হবে আপনি দেখবেন যে এরপরে হয়তো টি-20 স্কোয়াডের জন্য নতুন অনেক ক্রিকেটারকে হয়তো খুঁজে পেতে পারেন নির্বাচকরা। তবে একটা সিনড্রোম থেকে আমি মনে করি যে বাংলাদেশ ক্রিকেটকে এখন বেরিয়ে আসা উচিত, সাকিব সিনড্রোম, যে সাকিবকে ছাড়া আমরা খেলতে পারবো না, সাকিবকে ছাড়া আমরা চলতে পারবো না। আমি একটা জিনিস সবসময় বর্ষণ বিশ্বাস করি, সেটি হলো যে নো ওয়ান ইজ ইনডিসপেন্সিবল ইন দিস ওয়ার্ল্ড। আপনাকে এই বাস্তবতাটুকু মেনে চলতেই হবে, নইলে আপনি সামনে বাড়তে পারবেন না। আপনাকে সামনে তাকাতে হবে অবশ্যই শুধুমাত্র একটা বা দুটো সিরিজের জন্য না, আপনাকে সামনে তাকাতে হবে 2 বছর বা 4 বছরের জন্য। যে ইয়াং ক্রিকেটারের উপর আপনি যে ইনভেস্টটা করবেন সে আপনাকে 4 বছরে কি দিতে পারে সেটা দেখার বিষয়। কিন্তু একজন বর্ষিয়ান ক্রিকেটারের উপর যদি আপনি শুধুমাত্র অপেক্ষা করে থাকেন, তিনি হয়তো একটা সিরিজ আপনাকে দিতে পারেন, কিন্তু একটা সিরিজের তুলনায় আপনি 4 বছরের ইনভেস্টমেন্ট করাটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি বলছি যে এই জিনিসটা নির্বাচকদের জানেন না তা কিন্তু না, তারা অনেক বিজ্ঞ লোক, অনেক অভিজ্ঞ লোক, কিন্তু তারা হয়তো ঝুঁকিটা নিতে চান না। কিন্তু আপনাকে ক্যালকুলেটিভ ঝুঁকি না নিলে আপনি অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেটে সার্ভাইভ করতে পারবেন না। আপনি কিন্তু এখানে এসেছেন ক্রীড়া সাংবাদিকতার ব্যানারে, ঠিক আছে, কিন্তু তারপরে আপনার আরেকটা পরিচয় হচ্ছিল, আপনি বাংলাদেশ সরকারের সার্চ কমিটি যেটা তৈরি করেছে ক্রীড়াঙ্গনের নানা ব্যাপার ইনপুট নিয়ে আপনি আউটকাম দিবেন, আউটপুট দিবেন হচ্ছে আপনি মাননীয় উপদেষ্টাকে। তো আপনি একটু আমাদেরকে ধারণা দিতে পারেন কিনা, বা অনেক রকম কথা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মানসিক পরিবর্তন বা তাদের মানুষ চক্ষে আমরা যেটা দেখি আর কি, যে কোনো পরিবর্তনের আভাস কি আপনি দেখেন কিনা? যেভাবে চলছে এটা কি মানে নাজমুল হাসান পাপনের বোর্ডের ছায়াটায় থেকে যাচ্ছে কিনা? আমাদের তো মনে হচ্ছে, অনেকেই একটা সমালোচনা করছেন, ফারুক আহমেদ সম্ভবত নাজমুল হাসান পাপনের
ওয়ান ম্যান শোর অভিভূত হয়ে ওই দিকেই যাচ্ছেন কিনা, ঝুঁকে পড়ছেন কিনা, একটা আতঙ্ক বা আশঙ্কা কিন্তু কাজ করছে। একটা বিষয় ক্লিয়ার করি, সেটি হলো যে আমরা যে ক্রীড়াঙ্গনের সংস্কারের যে দায়িত্বটা পেয়েছি, আমাদের যে সদস্য সার্চ কমিটি গঠন করা হয়েছে, সেখানে কিন্তু কিছু ডুজ অ্যান্ড ডোন্ট দিয়ে দেওয়া রয়েছে এবং একটা সিস্টেম তৈরি করে দেওয়া হয়েছে, ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া রয়েছে যে এই ক্রাইটেরিয়া বা এই পলিসি ফলো করে আপনি একটা আমাদেরকে রিপোর্টটা দিবেন। আমরা সেই কাজটুকু করছি এবং সেখানে আমাদের জন্য খুব ভালো হয়েছে এক অর্থে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিয়ে আমাদের খুব বেশি কাজ করতে হয়নি। অলরেডি এই দুটো ফেডারেশন কিন্তু চলছে এবং এই দুটো ফেডারেশন নিজে নিজে রান করছে। আর আপনি জানেন যে এই দুটো ফেডারেশনের উপরে সরাসরি কিন্তু কোনো ধরনের আপনি বাইরে থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবেন না, তার কারণ সেক্ষেত্রে আপনি হয়তো আইসিসি এবং ফিফার একটা বাইন্ডিংসটা রয়েছে। তারপরও এই দুটো ফেডারেশন এখন পর্যন্ত যেভাবে চলছে, ফুটবল ফেডারেশনের নির্বাচন হবে এবং ক্রিকেট বোর্ডেও একটা যে শূন্যতা বা ভ্যাকুয়াম যেটা তৈরি হয়েছিল, সেই শূন্যতাও আমি মনে করি যে খুবই সফিস্টিকেটেড কায়দায় আপাততভাবে চলছে। আর আপনি সামনের যে প্রশ্নটা করলেন, সেটি আমার মনে হয় যে সেটার উত্তর দেওয়ার জন্য সবচেয়ে ভালো উত্তরটা দিতে পারেন বোর্ড সভাপতি নিজে, যে তিনি এখন ক্যাপ্টেন, তিনি একটা ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন। এখন এই ক্রিকেট বোর্ডটাকে ক্যাপ্টেন হিসেবে তিনি কিভাবে রান করবেন, তিনি কি তার আগের যে কমিটিটা ছিল সেই কমিটি নিয়েই, সেই কমিটিতে যারা পরিচালক পদে ছিলেন তাদেরকে নিয়েই কিন্তু চলছেন। নতুন কিন্তু শুধুমাত্র এসেছেন ফাহিম ভাই, নাজমুল আবেদিন ফাহিম, আর কিন্তু আপনি আগের সব পরিচালকরা তারাই রয়েছেন। সেই পরিচালকদের মধ্যে ম্যাক্সিমামকে তিনি পাচ্ছেন না, অনেকের সাথে অনেকে যোগাযোগই করছেন না। অনেক কমিটি কিন্তু এক অর্থে কিন্তু স্থবির হয়ে রয়েছে, অনেকগুলো সাব কমিটি কিন্তু নেই এক অর্থে। সো ক্রিকেট বোর্ডে আপনি যখনই দেখবেন যে কোনো প্রেস কনফারেন্স হয় অথবা যে কোনো কাজই হয়, সেখানে মাত্র দুজন লোকের অস্তিত্ব আপনি দেখতে পাচ্ছেন, এক বোর্ড সভাপতি নিজে এবং এক নাজমুল আবেদিন ফাহিম। তার মানেটা হলো যেরকমভাবে ক্রিকেট বোর্ড ফাংশন করার কথা ছিল সেরকমভাবে এখন পর্যন্ত তারা রান করছে, মানে সেই পর্যায়ে যেতে পারেনি। তারপর আমি এই বোর্ড সভাপতির উপরে অবশ্যই আস্থা রাখি যে তিনি এই একটা সমস্যায় রয়েছে, এই সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসবেন, কিভাবে সমাধানটা করতে পারবেন। ক্যাপ্টেন হিসেবে তিনি অনেক ম্যাচের সময় সমাধান করেছেন, ঠিক একই রকমভাবে এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্যাপ্টেন হিসেবে তিনি রয়েছেন, সেখানে তিনি হয়তো অনেক সমস্যার সমাধান করবেন। তবে আশা করি যেটাই করুন না কেন তিনি, সেটা যেন খুব সফিস্টিকেটেড কায়দা হয় এবং সেটাতে ক্রিকেটের যেন উন্নতি হয়। 10 সেকেন্ডে শেষ করবেন। অ্যাডহক কমিটির একটা মানে স্পেকুলেশন আছে, এটা হওয়ার কোনো, আপনি বিং জার্নালিস্ট, ভেটারান জার্নালিস্ট, আপনার কি মনে হয় এটা কোনো সুযোগ আছে কিনা? না, ক্রিকেট বোর্ডে দেখুন আগে 26 জনের পরিচালক ছিলেন, এখন খুব সম্ভবত 12 জন বা 11 জন দিয়ে পরিচালক দিয়ে চলছেন। এই কয়জন নিয়ে তিনি যদি কাজ করতে পারেন, এটা তারও বিষয়। তিনি যদি মনে করেন, বোর্ড সভাপতি যদি মনে করেন যে না, এটা দিয়ে আমার কাজ করা সম্ভব না, আমাকে নতুন করে কমিটি গঠন করতে হবে, তিনি একটা প্রস্তাব যদি দেন, তাহলে আমার মনে হয় যে সেই অনুযায়ী চলতে পারে। সবকিছু যেটি বললাম যে এখন ক্রিকেটে যেরকমভাবে ইটস এ ক্যাপ্টেন্স গেম, আমি মনে করি যে বোর্ড সভাপতির এখন ক্যাপ্টেনের ভূমিকায় সেরকমভাবে নেওয়া উচিত। তিনি টস করবেন বা তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি কোন পথে চলবেন। এম কায়সার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভবিষ্যতে আবারও সামনে, মানে অনেক কথা বলা থাকে কিন্তু সময়টাই হয় না। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আমাদের সম্ভবত সাকিব আল হাসানকে বিদায় জানানোর মুহূর্তটা একটু বিষাদের ভরা, এটা বলতেই হচ্ছে, কিন্তু এখনও যাই না সাসপেন্স নিয়ে সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে। সামনের সপ্তাহে সেরকম সাসপেন্সের কিছু থাকলে বা এটার যদি কোনো অগ্রবর্তী কোনো ভূমিকা থাকে, কোনো কথা বলার থাকে, সে বিষয় নিয়ে আমরা উপস্থাপন করব বলে আশা করছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।